আওয়ামী লীগের লোকজন মাঠে নেমে এসেছে এবং যে করে হোক ডক্টর ইউনূসকে মেরে ফেলে হলেও তাকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং তারা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় গুলি ছোড়ে পুলিশ। গাইস, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সমন্বয়কদেরকে কিন্তু পিটিয়ে পুলিশ একদম অন্যদিকে নিয়ে যাচ্ছেন। দেশে আসলে কি শুরু হয়ে গেল আমরা কোনো কিছু বুঝতে পারছি না। সমন্বয়কদের উপর কেন এত গোস্বা বা ক্ষোভ? হাসনাত, শারজিস, রাফি সহ টপ লেভেলের সমন্বয়ক যারা, তাদের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশে আসলে কি শুরু হয়ে গেল আমরা কোনো কিছু বুঝতে পারছি না। সমন্বয়কদের উপর কেন এত গোস্বা বা ক্ষোভ? তবে আওয়ামী লীগের গোস্বা থাকবে, এটাই স্বাভাবিক। সাজানো বাগান সাম্রাজ্য তছনছ হয়ে গেছে সমন্বয়কদের একটা কি বলে যে আহ্বানে। এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা মোটামুটি শিওর হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে? সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে? এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমরা তথ্যসূত্রে যতটুকু দর্শক, যতই দিন যাচ্ছে ততই যেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ এবং সমন্বয়করা বাকশাল হয়ে যাচ্ছে, স্বৈর শাসকে পরিণত হতে যাচ্ছে। তাহলে কি আবারও অন্তর্বর্তীকালীন সরকারকে স্বৈর শাসক হিসেবে পতন করতে হবে বাঙালিদের? অন্যদিকে কিন্তু সমন্বয়করা এমন কিছু কাজকর্ম করতেছে, এমন এমন জায়গায় গিয়ে এমন এমন কাজ করতেছে, যে কাজকর্মগুলো দেখে এখন বর্তমান সময়ের জনগণরা বলতেছে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়া দরকার, খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার দেওয়া দরকার। গত 6 মাসে যেই বুস্টটা তারা দিয়ে আসতেছিল, সেই বুস্টটা কিন্তু জনগণ আর নিচ্ছে না। জনগণ এবার একটা নির্বাচন চাচ্ছে। তাহলে কি আবারও পতন ঘটতেছে ইউনিট সরকারের? দর্শক, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে সমন্বয়ক এবং উপদেষ্টাদের বর্তমানের অবস্থা এবং আগামীতে কি হবে এই বিষয়টি নিয়ে আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, কথা বলা আপনার সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখে নেব। এই প্রতিবেদনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ের সমন্বয়ক এবং উপদেষ্টাদের অবস্থাটা কি। বাংলা একটা কথা আছে, আপনের থেকে পর ভালা, পরের থেকে জঙ্গল ভালা। জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা। তো পরিস্থিতি অনেকটা এমনই হয়ে গেছে যে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দিয়ে আমরা দেখছি যে আগামী বাংলাদেশ হবে অন্যরকম, আগামী বাংলাদেশে এটা থাকবে না, ওইটা থাকবে না। ছাত্রলীগকে নিষিদ্ধ করছি, এবার সব ফেরেশতা হয়ে যাবে। তো আমরা তো সর্ষের মধ্যেই ভূত দেখতে পাচ্ছি। আচ্ছা, কমিটিকে কেন্দ্র কইরা ভাই কেন আপনারা মারামারিতে জড়াইতেছেন? আপনারা এক টিম আরেক টিমের প্রতিনিয়তই, এই পর্যন্ত এটা সম্ভবত আমার তৃতীয় নিউজ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্ররা অন্য ছাত্রদের উপর গায়ে হাত তুলতেছে। মাত্র কয়েক ঘন্টা আগে আমি চট্টগ্রামের সমন্বয়ক রাফির ভিডিওটা দিছিলাম। এখন হচ্ছে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় আছে, সেইখানে 2 গ্রুপের মারামারিতে তরুণী সহ 7 শিক্ষার্থী আহত হয়েছে। তবে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের মেয়েরা মোটামুটি অনেক অ্যাক্টিভ, এবং যেখানে মারামারি হয় এখানে কিন্তু মেয়েরা মাইর খায়। মেয়েদের মায়ের দৃশ্য দেখে সরকার পতন হয়ে গেছিল সারা বাংলাদেশের। এখন যে মাইর খাচ্ছেন, মানে এই দৃশ্যগুলো মানুষের কাছে কি হচ্ছে আপনারা বোঝেন? ঘটনার প্রেক্ষাপট কি? বিকাল 4:30টার দিকে আপনার এই ঘটনাটি ঘটেছে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে 7 জনকে। তো আহত কারা? ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান সরকার, তেজগাঁও কলেজের শিক্ষার্থী জান্নাতুল মিম, আবরার, আলামিন, আফসার উদ্দিন, জাতীয় কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী আসিফ, ড্যামরা বড় মাদ্রাসার ছাত্র মাসুদ। বক্তব্য হচ্ছে যে যাত্রাবাড়ি জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। এই সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের এক সহযোদ্ধার উপর হামলা চালানো হয়। পরে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয় নিয়ে কথা বলতে এলে নাইম আসাদ বিন রনি, রিফাত রশিদ এবং হৃদয়ের নেতৃত্বে তারা আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ তিনি বলছেন, বাংলা মোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে, তাদের সবার চিকিৎসা চলছে। মজার বিষয় হচ্ছে যে
এখানে যখন এই বিক্ষোভকারীদের দাবি ঘটনার সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। আরও মজার বিষয় হচ্ছে, কেন্দ্রীয় অফিসের নিচে বিক্ষোভ করার সময় ঘটনাস্থলে এসেছিল হাসনাত আব্দুল্লাহ। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বক্তব্য শোনেন, তবে এই বিষয়ে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেন নাই। তিনি সেখান থেকে চলে গিয়েছেন। তা আমরা বলতে পারি তিনি পালাইয়াই গেছেন। কেন ভাই হাসনাত, তোমরা এই যে কন্ট্রোলিং করতে পারতেছো না, তোমরা বলতেছো যে ছাত্রলীগ নিষিদ্ধ আজীবনে দেশে বন্ধ করতে হবে, ছাত্রদল নিয়ে কিন্তু তোমরা কথা বলো যে ক্যাম্পাসে আরেক দল এটা করে সেটা করে। তো তোমরা তোমাদের যেই ক্ষমতা, তোমাদের যেই কি বলে যে একতা, সারা বাংলাদেশকে জাতীয় ঐক্য তোমরা চাচ্ছ, নিজেদের মধ্যে কি ঐক্যটা ধরে রাখতে পারছো? তোমাদের নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি যতই দিন যাচ্ছে সেটা লোয়ারের দিকে যাচ্ছে। শুধুমাত্র বজ্রকণ্ঠে মোটা গলায় কথা বলা আর নেতৃত্ব দেওয়া দুই জিনিস। তোমাদের বিরুদ্ধে সমন্বয়কদের আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জায়গায় নানান ধরনের বক্তব্য আসছে। অনেকে বলে না, আবার গণমাধ্যমে তো ওইভাবে এটা প্রকাশও করে না। তবে যতটুকু আসছে আমার কাছে মনে হচ্ছে মিসম্যানেজমেন্ট। এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা মোটামুটি শিওর হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে? সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে? এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমরা তথ্যসূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইল, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না। শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। এমনকি ভারতের যে পররাষ্ট্র সচিব, যিনি বাংলাদেশে আসছিলেন সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য, সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা করছে, তারও বক্তব্য একই রকম ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আসলে তার প্রোটোকল কি হবে, তাকে কিভাবে বাংলাদেশ রিসিভ করবে, এটা সে বারবার জানতে চাইছিল। যেহেতু শেখ হাসিনার পদত্যাগের বিষয়টা পুরাই বুমেরাং হয়ে গেছে, যদিও বারবার বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু তার পদত্যাগের সপক্ষে এখন পর্যন্ত কোনো নথিপত্র কেউই দেখাইতে পারে নাই। শুধুমাত্র হাইকোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টটা গঠিত হয়েছে, কিন্তু তারা আবার যে সংবিধানের অধীনে শপথ নিছে, সেই সংবিধানটা কিন্তু 72-এর সংবিধান। তো 72-এর সংবিধানে যদি তারা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা তাদের বৈধ হয়ে থাকে, তাদের সরকার যদি বৈধ হয়ে থাকে, তাইলে শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী, এটাতে কোনো সন্দেহ নেই। এখন বিষয় হইলো, এইটা কেমন একটা জগা খিচুড়ি হয়ে গেছে। বিষয়টা কিভাবে কি করবে, এরকম অনেকগুলো প্রশ্ন আছে। আসলে আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যথাযোগ্য মর্যাদা পায়। ততটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না। আবার সে বাংলাদেশে যদি এই মোমেন্টে তার বাংলাদেশে আসাটা এতটাই জরুরি যে সে যদি বাংলাদেশে না আসে, তার নেতাকর্মীরা যেভাবে মামলা হামলা শিকার হচ্ছে, যেভাবে আশাহত হচ্ছে, আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে, এই নেতৃত্ব শূন্যতা থেকে আওয়ামী লীগকে উদ্ধার করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, যেখানে দাবি করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ৪৫ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ১৫ জানুয়ারি এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, এমন দাবি সঠিক নয়। বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে বিবিসি নিউজ 2470 নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত ১২ জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত ১২ জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ আরো ৪৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়েছে। ধারণা করা হয় তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল।
ওই প্রতিবেদনে আরো দাবি করা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছেন তারা। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে মূলধারার জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া সার্জিস আলম কিংবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি। এরপরও বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ যোগাযোগ করে রিমোট স্ক্যানার টিম। তখন আইএসপিআর জানায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং এটি সম্পূর্ণ মিথ্যা সংবাদ। দর্শক, বাংলাদেশের বর্তমান এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে, কিছু মানুষ নির্বাচনের জন্য পাগল হয়েছে আর কিছু মানুষ চাচ্ছে দেশটাকে সংস্করণ করা হোক, তারা নিজেদের দলটাকে একটু সংস্করণ করুক। কিন্তু দর্শক, বর্তমান সময়ে যারা রাজনৈতিক দলগুলো আছে তারা যেটা চাচ্ছে, আপনারা কি সেটা চাচ্ছেন? নাকি আপনারা চান যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে একটা সংস্করণ করে বাংলাদেশটাকে সুষ্ঠু একটা পথ দেখিয়ে, সুন্দর একটা পথ দেখার পরেই তারা পদত্যাগ করুক? জুলাইয়ের অভ্যুত্থানে এমন একটা কথা ছিল যে বাংলাদেশটাকে সংস্করণ করা হবে, সংস্করণ করার আগে কোনো রকম নির্বাচন হবে না। এই 6 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যেই সমস্ত কাজকর্ম করেছে আর সমন্বয়ক নামে যেই সমস্ত আকাম কুকাম হয়েছে, হয়তো মূল সমন্বয়করা এরকম কাজ করে নাই, বা যারা প্রকৃতভাবে দেশটাকে স্বাধীন করেছে বা প্রকৃতপক্ষের বিপ্লবের জন্য লড়েছে তারা কিন্তু এরকম কাজকর্ম করে নাই। কিন্তু অসাধু যারা ছিল তারাই হয়তো সমন্বয়ক সেজে বা সমন্বয়কের নাম ধারণ করে এইরকম কাজকর্মগুলো করেছে। কিন্তু এই যে সাধারণ পাবলিক যারা আছে তারা কিন্তু এই সমস্ত কিছু বুঝতেছে না। তারা চাচ্ছে যে একটা নির্বাচিত সরকার আসুক, নির্বাচিত সরকার আসার পর যা ইচ্ছা তাই হবে। কিন্তু দর্শক, আপনারা তো বিগত বছরগুলো দেখেছেন যে নির্বাচিত সরকাররা এসে পূর্বের যে সংবিধানটা ছিল সেই সংবিধানটাকে পরিবর্তন করে নিজেরা নিজেদের মতো একটা সংবিধান করে কিন্তু তারা দেশ পরিচালনা করেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে সবার মতামত নিয়ে, জনগণের মতামত নিয়ে একটা সুন্দর সংবিধান হোক, সেই সংবিধানটা আলোকেই বাংলাদেশটা পরিচালনা হবে। কিন্তু দর্শক, আপনাদের কি মনে হচ্ছে বর্তমান বাংলাদেশের যেরকম অবস্থা চলে আসতেছে, সমন্বয়করা এবং উপদেষ্টারা এবং ডক্টর ইউনূসও যে এরকম কাজকর্ম করতেছে, এই কাজকর্মর দ্বারা কি তারা আর কিছুদিন টিকতে পারবে, নাকি এই বছরের মধ্যেই একটা নির্বাচন দিয়ে তারা তাদের মতো লেজ গুটিয়ে চলে যাবে? এই সমস্ত কিছু নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো অনেক গুরুত্বপূর্ণ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।